বাচ্চাদের যে ডায়রিয়া হয় সেই ডায়রিয়াটা বেশিরভাগই কিন্তু ভাইরাসজনিত ডায়রিয়া। ডিহাইড্রেশনটা আমরা বুঝবো কী করে? সেখানে সিম্পল ডায়রিয়া না ভেবে তার রেসপিরেটরি ইনফেকশন সাথে সাথে হচ্ছে কিনা সেটাকেও খেয়াল রাখা উচিত। হাইজিনটা মেনটেন করা উচিত, হাত দিয়ে যেতে পারে সেইভাবে হাইজিনটাকে ঠিকমতো করে মেনটেন করা উচিত। অযথা বিভিন্ন খাবার বাদ দেবেন না, সহজপাচ্য খাবারগুলো খাওয়াবেন। বর্তমানে 5 বছরের নিচে থাকা শিশুদের মধ্যে পেটের সমস্যা এবং ডায়রিয়ার প্রকোপ বাড়ছে এবং এর পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে হিউম্যান অ্যাডিনোভাইরাস এফ, এমনটাই জানাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR। এবং এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি ঠিক কতটা চিন্তার, আপনি কিভাবে লক্ষণ দেখে চিনবেন এবং কিভাবেই বা এই সংক্রমণকে রুখবেন সে ব্যাপারেই জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গেই উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়দেব রায়। এস নিউজে আপনাকে স্বাগত স্যার। অ্যাডিনোভাইরাস তো আমাদের কাছে পরিচিত একটা নাম, আমরা দেখেছি যে রাজ্যে এই অ্যাডিনোভাইরাসের প্রকোপ বা দাপট আমরা দেখতে পেয়েছি, কিন্তু এই যে বর্তমানে আমি যে ভাইরাসের কথা উল্লেখ করলাম, একটা উপরূপ বলা চলে অ্যাডিনোভাইরাস এফ, এর প্রকৃতিটা সম্পর্কে যদি একটুখানি প্রথমে অ্যালার্ট করতেন। প্রথম কথা হচ্ছে ভাইরাসরা নিজেদের বাঁচার জন্য সর্বদা নিজেদের পরিবর্তন করতে থাকে। আমরা যে অ্যাডিনোভাইরাস দেখেছি সেই অ্যাডিনোভাইরাসটা কিন্তু জেনারেলি আপার রেসপিরেটরকে ইনফেক্ট করতো এবং ধরুন নিউমোনিয়া করতো, শ্বাসকষ্ট বেশি হতো এবং শ্বাসের অসুখ নিয়ে কিন্তু সেটা আমাদের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি হতো। অ্যাডিনোভাইরাস প্রথমের দিকে যখন আমরা দেখতাম সেই অ্যাডিনোভাইরাস কিন্তু আমরা মামুলি ভাইরাস বলতে ভাবতাম। পরে দেখা গেল যখন অ্যাডিনোভাইরাস মহামারী হলো তখন কিন্তু বহু শিশুর প্রাণ গেছে। এখন দেখা যাচ্ছে অ্যাডিনোভাইরাস এফ যেটা, সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ICMR যেটা অবজার্ভ করেছেন সেখানে দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে ডায়রিয়ার প্রকোপটা খুব বেশি। এই প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখি, বাচ্চাদের যে ডায়রিয়া হয় সেই ডায়রিয়াটা বেশিরভাগই কিন্তু ভাইরাসজনিত ডায়রিয়া। আমাদের কাছে অলরেডি জানা আছে রোটা ভাইরাস, সেটা হচ্ছে ডায়রিয়ার একটা অন্যতম কারণ। এখন এইটা অ্যাডিনোভাইরাসকে দেখা যাচ্ছে। মোস্ট অফ দ্য কেসে এই ডায়রিয়াটা হচ্ছে ভাইরাস ঘটিত কারণে হয়। ব্যাকটেরিয়া ঘটিত কারণে যে ডায়রিয়া হয় না তা নয়, সেটার কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব কম পরিমাণে দেখা যায়। এই প্রসঙ্গে ICMR যে সতর্কবার্তাটা আমাদের জানিয়েছে সবাইকে, এবং যেটা আমরা জানি কিন্তু সেটা প্র্যাকটিক্যালি কতটা ইউজ হয় সেটা হচ্ছে দেখার ব্যাপার। আমরা ডায়রিয়া নিয়ে আসলেই বাচ্চার বাবা মারা কিছুদিন পারসিস্ট করলেই ডাক্তারবাবুকে ইনসিস্ট করতে থাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। এটা কিন্তু ঠিক নয়, কারণ কতদিন পারসিস্ট করলেও সেইটার উপরে নির্ভর করে না রোগের কারণটা কী থেকে হয়েছে। যদি ব্যাকটেরিয়ার কারণে হয় তবেই সেখানে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত, যদি ভাইরাল কারণে হয় সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়। বরং আপনি যদি অ্যান্টিবায়োটিক এখানে প্রয়োগ করেন তাহলে এই যে মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক হচ্ছে, এই যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, এই অপব্যবহার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হবে। তখন কি হবে যে ব্যাকটেরিয়া ঘটিত রোগে যখন আমি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব সেটাও তখন কাজ করবে না। সুতরাং কারণ ছাড়া অ্যান্টিবায়োটিকটা একদমই ইউজ করবেন না। যদি ইউজ করেন ডাক্তারের পরামর্শ মতো ইউজ করা উচিত এবং অ্যাপ্রোপ্রিয়েট ডোজ এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশনের মধ্যে এটাকে ইউজ করা উচিত। তাহলে ডায়রিয়া হলে কি ভাববো আমরা? ডায়রিয়া হলে সেখানে আমরা দুটো জিনিসের উপরে খুব জোর দিয়ে থাকি। একটি হলো ডিহাইড্রেশন প্রিভেনশন, তার জন্য হলো মেন কারণটা হলো ORS। দ্বিতীয় যেটা হলো আমরা ওই যে ডায়রিয়াটা হয়ে থাকে তখন ওই যে এপিথেলিয়ামটা অনেক সময় নষ্ট হয়ে যায়, সেইটাকে রিপেয়ার করার জন্যে আমরা জিঙ্ক জাতীয় একটা ওষুধকে ব্যবহার করে থাকি। এই ট্রিটমেন্টের জন্য এই দুটো জিনিসই বেশি জরুরি। একদমই তাই। আমি যেহেতু শুরুতে একটা বয়সের কথা উল্লেখ করলাম, মেনলি কি এখন শিশুদের মধ্যে এই যে নতুন উপরূপ অ্যাডিনোভাইরাসের উপরূপের যে প্রকোপ সেটা লক্ষ্য করা যাচ্ছে, নাকি যে কোনো বয়সের শিশুদের মধ্যে এটা লক্ষ্য করা যেতে পারে? ছোট বাচ্চাদের ক্ষেত্রেই বেশি, যেটা আপনি বললেন যে বিলো 5 ইয়ার্স। এবারে মজা হচ্ছে আমরা সবারই ক্ষেত্রেই কিন্তু ভাইরাল টেস্ট করি না। ICMR একটা স্টাডি করে যখন দেখেছে তখন দেখা যাচ্ছে অ্যাডিনোভাইরাস এফ থেকে হচ্ছে। আমরা অনেক সময় ভাইরাস স্টাডির মধ্যে রোটা ভাইরাস স্টাডিটা বেশি করে থাকি,
আর রোটাভাইরাসের তো অ্যান্টিবায়োটিক ছাড়াও ভালোই হবে, তখন অ্যান্টিবায়োটিক রোটাভাইরাসে দিতে বলা হয় না, এবং রোটাভাইরাসের জন্য ভ্যাকসিন পাওয়া যায়। সেই জন্য আমরা রোটাভাইরাস ভ্যাকসিন কিন্তু গভর্নমেন্ট সেট আপেও সব জায়গাতে পাওয়া যায়। সুতরাং দেখতে আমরা মেনলি লক্ষ্য করি যে ডিহাইড্রেশনটা আছে কিনা। ডিহাইড্রেশনটা আমরা বুঝবো কী করে? ডিহাইড্রেশন বোঝার উপায় হচ্ছে বাচ্চাটা খুব নেতিয়ে পড়বে, বাচ্চার প্রথম দিকে খুব খারাপ অবস্থায় যাবার আগে প্রচণ্ড পরিমাণে জল পিপাসা পাবে, বাচ্চার ইউরিন কম হবে, বাচ্চার চোখ ভিতর দিকে ঢুকে যাবে, বাচ্চার স্কিনটা তুলে যদি আমরা ছাড়ি সেইটা পুনরায় রিব্যাক করতে গেলে সময়টা বেশি লাগবে। এই সব জিনিসগুলো আমরা দেখে বুঝতে পারি যে বাচ্চার মধ্যে প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হচ্ছে। সুতরাং যখনই ডায়রিয়া হবে, সিভিয়ার ডিহাইড্রেশন হওয়ার আগেই আমরা কিন্তু ওআরএসটা বারবার দিতে পারি। একদমই তাই। আপনি সাধারণ ডায়রিয়ার কথা উল্লেখ করলেন, এতদিন যে ভাইরাসের মানে ফলে সেই ডায়রিয়া হয়েছে এবং বর্তমানে যে অ্যাডিনোভাইরাস এফ এর দাপটে যেটা দেখা যাচ্ছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি মানুষের পক্ষে বোঝা সম্ভব? মানে এরকম কোনো লক্ষণ? হ্যাঁ, মানুষের পক্ষেই বোঝা সম্ভব, মানে পেরেন্টসরা অত সহজে হয়তো বুঝতে পারবে না। যদি অ্যাডিনোর অন্যান্য সিমটম থাকে, দেখবেন এই সময় গ্রীষ্মকালে ভাইরাল ফিভার হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তার সঙ্গে অনেকের দেখবেন কনজেন্টিভাইটিস হচ্ছে। যদি অ্যাসোসিয়েটেড কনজেন্টিভাইটিস থাকে, আমাদের অ্যাডিনোভাইরাসটা মাথায় রাখতে হবে। সেখানে সিম্পল ডায়রিয়া না ভেবে তার রেসপিরেটরি ইনফেকশন সাথে সাথে হচ্ছে কিনা সেটাকেও খেয়াল রাখা উচিত। আর যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা যেটা বরাবর বলে থাকি, অলওয়েজ গিভ ট্রেস অন প্রিভেনশন, মানে সাবধানতা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর এই বর্তমানে যে ডায়রিয়া দেখা যাচ্ছে, এটা ছড়াচ্ছে কিভাবে? মানে কি কি কারণ কাজ করছে এর পেছনে, সেটা যদি একটুখানি জানাতেন। এই যে গ্রীষ্মকালে আমাদের পিপাসার্ত হয়ে যায় যখন বাচ্চারা, তখন আমরা যত্রতত্র থেকে জল খেয়ে নিই। সেই জলটা পরিশুদ্ধ হয় না, রঙিন জল বা অপরিশুদ্ধ জল, জেনারেলি এইগুলো জলবাহিত, জল থেকে যায়। যদিও অ্যাডিনোভাইরাস কিন্তু ড্রপলেট দিয়েও যায়, কিন্তু যেগুলো ডায়রিয়া জনিত সেগুলো জেনারেলি জলবাহিত হয়ে থাকে। সুতরাং সেখান থেকে জল খাওয়া উচিত নয়। হাইজিনটা মেনটেন করা উচিত, হাত দিয়ে যেতে পারে, সেইভাবে হাইজিনটাকে ঠিকমতো করে মেনটেন করা উচিত। আমার যেমন গ্রীষ্মকালে শরীরের জলটা বেরিয়ে যাওয়ার জন্যে শুধু এই গরমের জন্য আমাদের ডিহাইড্রেশন হতে পারে, সেইটা প্রিভেনশনের জন্যে আমরা বলি যে পান করা উচিত। সেই যে পানটা করব সেটা যেন বিশুদ্ধ পানীয় হয়। ওআরএসটা যে খাবো সেই ওআরএসটা যেন সেখানেও কিন্তু পরিমাণ মতো হওয়া চাই। আমি খুব ডাইলুটেড ওআরএস খেলেও সেটা কাজ করবে না, আবার খুব কনসেন্ট্রেটেড ওআরএস খেলেও সেখানে কাজ করবে না। ওখানে কিন্তু ডাইরেকশান দেয়া থাকে ওআরএসের প্যাকেটে, সেই ডাইরেকশানটা ফলো করা উচিত। এবং আমাকে ডাবের জল, এখন ডাব পাওয়া যায়, ডাবের জলটা ভিতরে থাকে, সেটা জেনারেলি আনহাইজিনিক হওয়ার চান্স কম, আমরা ডাবের জল খেতে পারি। কিন্তু অনেকে লস্যি খেতে চায়, লস্যিটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে শুধু সেটা থেকে ডায়রিয়া ছাড়াও সেখান থেকে টাইফয়েড হতে পারে। এই গ্রীষ্মকালে এইগুলোকে আমাদের কিন্তু ভালো মতো খেয়াল রাখতে হবে। আরেকটা পেরেন্টসরা যেটা করে থাকেন, ডায়রিয়া হলেই তারা এই খাবারটা বাদ, ওই খাবারটা বাদ, সেই খাবারটা বাদ দিতে থাকেন। বাচ্চার কিন্তু যখন ডায়রিয়া হচ্ছে তখন শরীরে নিউট্রিশনের অভাব ঘটতে পারে, সেই জন্যে শরীর থেকে যেমন জলও বেরিয়ে যায় তেমনি খাবারটা অ্যাবজর্ব হয় না, সুতরাং নিউট্রিশনটাও কিন্তু হ্যাম্পার হতে পারে। সুতরাং অযথা বিভিন্ন খাবার বাদ দেবেন না, তবে হ্যাঁ সহজপাচ্য খাবারগুলো খাওয়াবেন। আমরা যেমন বলি খুব বেশি ফাইবার্স খাবারটা দেবেন না, খুব ফাইবার্স খাবার দিলে তার থেকে ডায়রিয়া হতে পারে। আরেকটা যেটা আমরা বলে থাকি যে ধরুন ফলের রস, এই সময় ফলের রসটা দিলে সেখানে পেরিস্টালসিক মুভমেন্টটা বাড়তে থাকে, সেইটা খাওয়াতে মানা করবেন। এবং দ্রুত ডাক্তারবাবুর কাছে যাবেন, যাতে অনেক সময় ডিহাইড্রেশনটা যদি আপনারা দ্রুত না বুঝতে পারেন, ডাক্তারবাবু হয়তো আর্লি ডিটেক্ট করতে পারবেন। সেই হিসাবে গিয়ে আর ডাক্তারবাবুকে ওরকম ইনসিস্ট করবেন না অ্যান্টিবায়োটিক দিতে, ডাক্তারবাবুও দেওয়া উচিত নয়, ইনসিস্ট করলেও দেওয়া উচিত নয়, দেবেন না। আর ডায়রিয়া প্রিভেনশনের জন্য যে ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়, সেই ভ্যাকসিন বিশেষ করে রোটাভাইরাস ভ্যাকসিনটা অতি অবশ্যই নেওয়া উচিত। একদম। আর আপনি যেহেতু জলের কথা উল্লেখ করলেন, আর এই মানে এখন তো আমাদের বাজার চলতি প্রচুর খাবার দাবার, রাস্তার খাবার, এগুলোর ক্ষেত্রেও তো আমাদের একটা ঝোঁক একটা বেশি, তো খাবার দাবারের, রাস্তার খাবারের ক্ষেত্রেও কি আমাদের একটুখানি কনসিয়াস থাকতে হবে? অতি অবশ্যই, যেমন কাটা ফল খেতে আমরা মানা করি, রাস্তা থেকে যে কোনো ধরনের এই লাল নীল পানীয় খেতে আমরা মানা করি, এবং খাবার আগে আমরা হঠাৎ এলাম হাতটা ভালো করে ধুলাম না, আনহাইজিনিকভাবে খেতে শুরু করলাম। তার কারণ এগুলো তো
মানে আমরা মুখ দিয়ে খাবার দিয়ে ফিকো ওরাল রুট দিয়েই তো এগুলোর বেশি ইনফেকশন হয়, এগুলোকে সেই জন্য অ্যাভয়েড করা উচিত। একদমই তাই। আর আপনি যেহেতু সতর্কতা কি কি জায়গাতে নিতে পারি সেটা উল্লেখ করেছেনই, এবং সতর্কতার পার্ট হিসেবেই আমি একটুখানি জানতে চাইবো যে যদি দেরি করি বা অবহেলা করি তাতে কি কি ধরনের জটিলতা তৈরি হতে পারে যেটা আমাদেরকে ভোগাবে ভবিষ্যতে? প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। ডিহাইড্রেশন হয়ে তখন আমাকে স্যালাইন দিতে হতে পারে, সেখান থেকে আরও খারাপ অবস্থায় যে তখন ইন্টেনসিভ কেয়ারে ঢোকাতে হতে পারে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গিয়ে তার খিঁচুনি পর্যন্ত হতে পারে। সুতরাং এইসব প্রবলেমগুলো হতে পারে। আলটিমেটলি তো প্রাণ সংশয়ের একটা চান্স থাকে। ডায়রিয়াতে এই পায়খানা কতবার হচ্ছে, কতটা পরিমাণে হচ্ছে, এই জন্য কিন্তু মৃত্যু হয় না। মৃত্যুটা হয় জেনারেলি শরীরের জল শূন্যতার জন্য। সুতরাং আমি যেটা বলবো, মাথায় রাখবেন প্রপার হাইজিন মেনটেন করা, প্রিভেনশনটাকে জোর দেওয়া, মানে অযথা অ্যান্টিবায়োটিক না খাওয়া, এবং ওআরএস এবং জিঙ্ক এই দুটোই হচ্ছে ডায়রিয়ার মেন ট্রিটমেন্ট, এগুলোকে খেয়াল রাখা উচিত। এবং এই যে হচ্ছে ডায়রিয়াগুলো, যেমন রোটাভাইরাসের কথা বলেছি, এখন আরেকটিও ভাইরাস এলো যেটা হচ্ছে অ্যাডিনোভাইরাস এফ থেকেও হচ্ছে। সুতরাং মনে রাখতে হবে এই ছোটো বাচ্চাদের ডায়রিয়ার মূল অর্গানিজমটা হচ্ছে ভাইরাস। এবং আরেকটা কথা আমি পেশেন্টদের বলে থাকি, যতক্ষণ পর্যন্ত ভাইরাসটি ভিতরে আছে ও কিন্তু ডায়রিয়াটা করতে থাকবে। এবং আমি বলি যে বিষটা বেরিয়ে গেলে অটোমেটিক্যালি বাচ্চাটা ভালো হয়ে যাবে, কিন্তু সাথে সাথে তার ফ্লুইডটা যে বেরিয়ে যাচ্ছে সেইটা সঙ্গে সঙ্গে তাকে সেটা সাপ্লিমেন্ট দেওয়া, তার যে নিউট্রিশনটা হ্যাম্পার হচ্ছে সেটার উপর জোর দেওয়া, এগুলোকে খেয়াল রাখতে হবে। একদমই তাই। তার মানে যখনই ডায়রিয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তখন একদম প্রাথমিক চিকিৎসা, মানে একদম বাড়ি থেকে যে চিকিৎসা শুরু হবে সেটা হলো ওআরএস। বাড়ি থেকে আমার কাছে আসলেও ডাক্তারবাবু প্রাথমিক পাবো, সেখানে ওআরএস। ডায়রিয়ার মূল ওষুধটা ওআরএস, এবং অনেকে ওআরএসটাকে ওষুধ মনে করেন না, কিন্তু আমি মনে করি ওআরএস মানে ওআরএস, মানে হঠাৎ করে কেউ লেখা, হ্যাঁ, মানে ওআরএস এর ক্ষেত্রে আমাদের একটুখানি তার মানে দেখে শুনে নেওয়ার ব্যাপার। ডায়রিয়ার জন্য ওআরএস, অনেকে ভেবে থাকে অন্যান্য যে এনার্জি ড্রিঙ্কসগুলো কিন্তু ওআরএস নয়। সুতরাং ওআরএসটাই ইউজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মোট কথা এটাই দাঁড়ালো যে সচেতনতা এবং প্রাথমিক একদম প্রথম পর্যায়ের যে যত্ন, সেটাই কিন্তু একটা শিশুকে যে কোনো জটিলতা বা যে কোনো সমস্যার থেকে বাঁচাতে পারে। তাই যে কোনো রকম জটিলতা বা রোগ বা লক্ষণ দেখতে পেলে তড়িঘড়ি একেবারে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।